বারের যে এজিএমটি হয়েছিল নির্বাচনের আগে, সেই এজিএমে একটা রেজলিউশন নেওয়া হয়, সেই রেজলিউশনটিও কিন্তু বিতর্কিত। কারণ একটি আইন প্রণীত হয়েছে, যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল তারা সন্ত্রাসী হিসাবে গণ্য হবেন এবং তাদের সে অযোগ্যতার কারণে তারা রাজনীতি করা থেকে বিরত থাকতে পারবেন। কথা ছিল যারা ঘৃণিত, যারা সন্ত্রাসী, যারা ফ্যাসিবাদের সময় গণহত্যার সঙ্গে যারা জড়িত, এই সমস্ত ব্যক্তিগুলো এই সন্ত্রাসী আইনের আওতায় পড়বেন। কিন্তু একটা নির্দিষ্ট মতকে সমর্থন করার কারণে কিন্তু কেউ সন্ত্রাসী হয়ে যায় না। আরে ভাই, রোগের সাথে কি আপনার গুলি করে মানুষ মারার হত্যা কি এক জিনিস হলো? মানসিকতার পরিবর্তন করতে হবে, আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি মানুষ, আপনি ভুল করতে পারেন, শয়তান হচ্ছে ক্ষমা চায় না। আমি তো বলবো যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িত, সেই অঙ্গ সংগঠনের সাথে জড়িত, তারা শয়তানের কাতারে চলে যাচ্ছে। আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা চান যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে। আপনি কেন আপনার এখনো সেই ট্যাগিং দিয়ে আপনি আওয়ামী লীগ করবেন, আপনি সেটা ঘোষণা দিবেন না, আপনি নির্বাচন করতে চাইবেন, আপনার দল কার্যক্রম নিষিদ্ধ, আপনি আবার বলুন আপনি আইন মানতেছেন না, এটা আরেক ফ্যাসিবাদী। কিসের ফ্যাসিবাদী? আপনি ত্যাগ করে আসুন। আপনাকে যদি তখন আপনাকে যদি ভোট করতে না দিত, তখন আপনি বলতে পারতেন যে আপনাকে এই ফ্যাসিবাদী আচরণের কারণে দেওয়া হয়নি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনের, সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, বরাবরের মতোই আজকে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে যা যা কিছু ঘটে যায় সেগুলো নিয়েই তো এই আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি আইনজীবী সমিতির নির্বাচন ও রাজনীতি, এবং এ নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সম্পাদক, গণতান্ত্রিক আইনজীবী পরিষদ, এবং আরও থাকবেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট। এবং আমরা আসলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে আইনজীবী সমিতির নির্বাচন এবং রাজনীতি। আইনজীবী সমিতির নির্বাচন বলতে আসলে এখন দেশের যে আপনারা জানেন যে 84টি আইনজীবী সমিতির মধ্যে চলতি বছর বেশ কয়েকটিতে নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনটাকে ঘিরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আইনজীবী সমিতি তো মূলত পেশাজীবীদের একটি সংগঠন, সেখানে আসলে রাজনৈতিক প্রভাবের নতুন একটা ক্ষেত্র তৈরি হলো কিনা, এরকম একটা আলোচনা কিন্তু চলছে। আমরা মূলত এইগুলো নিয়েও আসলে আলোচনা করব, এবং এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টেও 2 দিন ব্যাপী যেই আইনজীবী সমিতি নির্বাচন সেটি আসলে অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে যেটি বলা হচ্ছে যে এইবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের আসলে অংশ নিতে দেওয়া হচ্ছে না, সেটি সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে আমাদের আজকের আলোচনায় থাকবে। এবং আমরা মূলত যেটি নিয়ে আসলে কথা বলতে চাই সেটি হচ্ছে যে কোনো আইনজীবীর রাজনৈতিক মতাদর্শ যদি থাকে, সেই ক্ষেত্রে তাকে পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচকরা কি বলছেন বা বিশ্লেষকরা কি বলবেন, এগুলো আসলে আমাদের আলোচনায় আমরা রাখতে চাই। এবং আমরা একটু জানাতে চাই যে ধরেন সুপ্রিম কোর্টে বারে স্বাধীন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন হোক, সেটি অনেকে বলছেন, আবার অনেকের হয়তো বক্তব্য ভিন্ন হতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় আইনজীবী সমিতির নির্বাচন ও রাজনীতি। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত অতিথি অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, এবং আরও যুক্ত হবেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সম্পাদক, গণতান্ত্রিক আইনজীবী পরিষদ। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, একটু আলোচনায় যাবার আগে কিছু তথ্য আসলে মানে জানা থাকার কথা আপনার, তারপরে একটু দর্শকদের জন্য শেয়ার করে নিচ্ছি। সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দেশের 84টি আইনজীবী সমিতির মধ্যে চলতি বছর যে কয়টাতে নির্বাচন হলো তার মধ্যে 15টিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অংশ নিয়েছেন, এবং তার মধ্যে আমরা দেখলাম যে 9টাতে তারা সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন, বাকিগুলোতেও এক বা একাধিক পদে জয়লাভ করেছেন। আবার দেখলাম যে 16 এপ্রিল পিরোজপুর জেলা আইনজীবী যে সমিতির নির্বাচনটি হলো, সেখানে 13টা পদের মধ্যে মোটামুটি 7টিতে তারা জয়লাভ করেছে, এবং তারপর থেকেই মূলত আওয়ামীপন্থীদের এই নির্বাচনগুলোতে আর অংশ নিতে দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে গণমাধ্যমের বরাতে আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়াও 29-30 এপ্রিল যখন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হলো, সেখানেও আওয়ামীপন্থীদের মোটামুটি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, এবং আজকে এবং গতকালকে যেই সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচন হলো, সেখানেও তারা অংশ নিতে পারেনি। তো এইটার পরে আসলে অনেক আলোচনা হচ্ছে যে সুপ্রিম কোর্ট পারে, ঢাকা আইনজীবী সমিতির মতন একতরফা নির্বাচন হলো, মোটামুটি 78 বছরের ইতিহাসে এই প্রথম কোনো মতের যারা বিশ্বাস করেন সেই প্রার্থীগুলোকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হলো। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আইনজীবী সমিতি একটা পেশাজীবী সংগঠন, ঠিক আছে, ছোট বড় রাজনৈতিক দলের অনেক পরিচয় সবার সামনে আসে, কোনো আইনজীবীর রাজনৈতিক মতাদর্শ যদি থাকেও পেশাজীবী সংগঠনের ক্ষেত্রে তাদের নির্বাচনে আসলে অংশ নেওয়া থেকে বিরত রাখা যায় কিনা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যে তথ্যগুলো দিয়েছেন, হ্যাঁ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ঠিক আছে। আর পরবর্তীতে যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে
ঢাকা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন নিষিদ্ধ করলো, তারপরে যখন বিএনপি নেতৃত্বে সরকার গঠন করলো, তখন কিন্তু আপনার নিয়ম আছে যে 30 দিনের মধ্যে বিলগুলো আইন আকারে পাস হতে হবে। ওই আপনি যে আইনজীবী সমিতির কথাগুলো বলেছেন, ওই নির্বাচনগুলো কিন্তু ওই সময়গুলোতে হয়েছে। সেই কারণে যে আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে গেল, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল, জি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এটি কিন্তু তাদের সহযোগী সংগঠন। আপনি যদি আপনার নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের কেউই তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, আইনটাতে কিন্তু এরকম রয়েছে। তো যেহেতু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সেই কারণেই তাদের যে নিষেধাজ্ঞাটি রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে, এই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদটাও ঠিক ওই আইনের আওতায়, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়ে গেল। এবং সেই কারণেই ঢাকা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে তারা ওই নামে কোনো নির্বাচন করতে পারবে না। এটা আইনি জটিলতা, এটা আইনের কারণে তারা নিষিদ্ধ। যদি হ্যাঁ আমাদের এখানে একটু খণ্ডিত আকারে তথ্যগুলো উপস্থাপিত হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যখন মনোনয়নপত্র দাখিল করা হলো, তখন একটি হলফনামা আকারে দিতে বলা হয়েছে যে উনি কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা। সেখানে ওনারা ওই হলফনামাটিতে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার মানে ধরে নিতে হবে যে ওনারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নামে নির্বাচন করতে চেয়েছেন, যেটি নিষেধাজ্ঞার কারণে তারা করতে পারবে না। যদি তারা এই কোনো নামে না আসতো, তাহলে কিন্তু তারা তাদের নির্বাচনে অংশ নিতে পারত। যেহেতু তারা নির্বাচনে অংশ নিতে না পারে শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এই কাজটি তারা করেছে। এবং আপনারা দেখবেন যে মিডিয়াতে ফলাও করে ছাপানো হচ্ছে যে এই প্রথম 77 বছর ইতিহাসে সেই জায়গা থেকে বললাম, জি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেই নির্বাচন। দেখুন, আগে তো এইরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। বাংলাদেশে জামাত নিষিদ্ধ ছিল, জামাতের কার্যক্রম নিষিদ্ধ ছিল, কিন্তু জামাত কোনোদিন সুপ্রিম কোর্টে আলাদা কোনোদিন ভোট করেনি। যে এই জন্য যদি জামাত আলাদা, এইবার কিন্তু জামাত আলাদা প্যানেল দিয়েছে। যদি জামাত ইসলাম যখন নিষিদ্ধ ছিল, তখন যদি তারা নির্বাচন করতে যেত, তাহলে তাদেরকেও ঠিক এইরকম নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতো। যার কারণে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন রয়েছে, বা সাধারণ যারা আইনজীবী কোনো দল করে না, তাদের মধ্যেও আসলে একটু সন্দেহ। এই জন্য এটি ক্লিয়ার করতে হবে যে আপনি যখন আইন দেন, আপনার মাদার সংগঠন যখন নিষিদ্ধ হয়ে গেল, অটোমেটিক্যালি আপনার সহযোগী সংগঠনগুলো অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে গেল। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনার যদি বিয়ে যদি অবৈধ হয়ে যায়, তাহলে বাচ্চা কাচ্চাও অবৈধই হবে। তার মানে তারা যদি ওই নামে না আসতো, নামে যদি না আসতো, সেই ক্ষেত্রে তারা ওই নির্বাচনটা করতে পারতো। আমরা তো দেখতে পাচ্ছি আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 6 জন সম্পাদক প্রার্থী, একজন বিএনপি মনোনীত যিনি বিএনপি সমর্থিত, একজন জামাত সমর্থিত, একজন এনসিপি সমর্থিত, আরও একজন রয়েছেন যিনি আমি জানি তিনি ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু তিনি ওই যে হলফনামায় বলেছেন যে তিনি কোনো দল করেন না, সেই অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন। এখন আওয়ামী সমর্থিত আইনজীবীরা যদি তারা ঘোষণা দিত যে আমরা এই দলটা করি না, বা আমরা নিরপেক্ষ প্যানেলে নির্বাচন করবো, তাহলে তার নির্বাচনে কোনো বাধা ছিল না, আইনি এরকম কোনো জটিলতা ছিল না। কিন্তু তারা ওই যে হলফনামা দিয়ে তারা বলতে অস্বীকৃতি জানিয়েছে, যার কারণে তারা অসম্পূর্ণ হলফনামা দিয়েছে। তাদের ওই মনোনয়নপত্রগুলো নির্বাচন কমিশন যে রয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, সেই নির্বাচন কমিশন সাব কমিটি তারা সেটি বাতিল করে দিয়েছে। এই জায়গাটাতে আমার মনে হয় যে একটা ধোঁয়াশা আসলে ছিল, যে যেহেতু তারা নামে নির্বাচন করছেন, এই বিষয়টা খুব সম্ভবত বাইরে কোথাও খুব একটা আসেনি। এই কারণেই মানে তারা আওয়ামী মানসিকতার হতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে একটা পেশাজীবী সংগঠনের নির্বাচনে কেন তারা নির্বাচন করতে পারবে না, এটা নিয়ে আসলে মেইনলি এই জন্য আমি আপনাকে আবারও ক্লিয়ার করছি যে পেশাজীবী সংগঠন এটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। আওয়ামী লীগ নিষিদ্ধ, এই সংগঠনটি নিষিদ্ধ হয়ে গিয়েছে। এই কারণে তারা যদি কোনো ব্যানারের বাইরে নির্বাচন করতো, তাহলে তারা সকলে নির্বাচন করতে পারতো। আমি আবারও ক্লিয়ার করছি, এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে আপনি যখন বিএনপি সমর্থিত যারা নির্বাচন করেছেন, তারা হলফনামা দিয়েছেন যে হ্যাঁ আমি একটি দলের সমর্থন করি, আমি এই দল করি। কিন্তু যেহেতু ওনারা এই সমর্থনটা করেননি, ওনারা অস্বীকার করেছেন, যার কারণে অসম্পূর্ণ তথ্য হলফনামা। আপনারা জানেন যে আমাদের নির্বাচন বা জাতীয় যে নির্বাচন হয় সেখানে হলফনামা দিতে হয়। একদম ঠিক সেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একটা হলফনামা চাওয়া হয়েছিল, তারা সেই হলফনামাটিতে সেটা অস্বীকৃতি জানিয়েছেন। একদম এই কারণে এটি একটি আইনসঙ্গতভাবেই তাদের মনোনয়নপত্রগুলো বাতিল হয়েছে, যার কারণে তারা ওই সুযোগটি নিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার জন্য, যে একতরফা ভোট। আমি আপনাকে একটি প্রশ্ন আজকে বলি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আমার আমার যে তথ্য রয়েছে সেখানে হচ্ছে 11,097 জন ভোটার রয়েছেন। ভোট কাস্ট হয়েছে 4,048 জন, এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম একজন ভোটার যখন ভোট দিতে কেন্দ্রে ঢুকেছেন, তিনি যখন বুথে গিয়েছেন,
উনি যখন ওনার মেম্বারশিপ নাম্বারটি দিয়েছেন বা ভোটার নাম্বারটি দিয়েছেন, তখন একটি স্লিপ ওনাকে কম্পিউটার জেনারেটেড সফটওয়্যারে দেওয়া হয়েছে এবং স্ক্রিনে ওনার নাম, ওনার বাবার নাম, ওনার মেম্বারশিপ নাম্বার স্ক্রিনে ভেসে উঠেছে। এবং যখন উনি স্লিপটা গ্রহণ করে চলে আসলেন, তার কিছুক্ষণ পরেই কিন্তু SMS এর মাধ্যমে চলে এসছে। আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীরা যে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেন যে এই আইন নির্বাচনটি একতরফা নির্বাচন হয়েছে। দেখুন, এখানে 3টি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন একটি প্যানেল এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন একটি লাল সবুজ প্যানেল এবং এনসিপির নেতৃত্বাধীন লাল সবুজ প্যানেল, 3টি প্যানেলে কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন। দেখুন, সুপ্রিম কোর্টের ইতিহাসে 55 থেকে 55 থেকে 60%-এর বেশি ভোট কখনোই কাস্ট হয় না। আজকে যে ভোট কাস্ট হয়েছে, যদি আমি আওয়ামী সমর্থিত বাদ দিই, তারপরে সেখানেও প্রায় 40% ভোট কিন্তু কাস্ট হয়েছে। তার মানে তারা যে ডাক দিয়েছে যে একতরফা নির্বাচন বর্জন করেছি বা একতরফা নির্যাতন আইনজীবীরা ভোট দিতে আসেনি, তাদের এই প্রচারণা কোনো কাজে আসেনি। আপনি টোটাল ভোটার এবং কাস্টিং ভোটের অনুপাত করলে দেখতে পাবেন প্রায় 40% ভোট কিন্তু কাস্ট হয়েছে। এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে আমি বলবো এটি সবচেয়ে স্বচ্ছ। এবং এখন কিন্তু ভোট গণনা চলছে, সেই ভোট গণনা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে। যারা অডিটোরিয়ামে রয়েছেন সেখানে তারা দেখতে পাচ্ছেন যে এটি মোটামুটি হিস্ট্রিতে অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ একটি নির্বাচন, যেটা আমি তো বলছি একটি ডিজিটাল পদ্ধতিতে। আপনার কাছে আমি আবারও আসবো। আমাদের সঙ্গে নতুন অতিথি যুক্ত হয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সম্পাদক, গণতান্ত্রিক আইনজীবী পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আসলে যেটি নিয়ে আলোচনা করছি আইনজীবী সমিতি নির্বাচন এবং রাজনীতি। আমি আপনারও কিছু আসলে সাক্ষাৎকার একটি পড়ছিলাম, সমকালকে খুব সম্ভবত আপনি আপনার যে বক্তব্যটা এসছে সেটি দেখছিলাম যে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, মানে আপনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট বারে স্বাধীন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন হোক সেটি চাই, কিন্তু এবারের যেই সমিতি নির্বাচনটি হলো সেটি সংবিধান লঙ্ঘন করে অন্যায়ভাবে বহুযোগ্য প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে এবং এর মধ্য দিয়ে স্বৈরাচার আমলের ধারাবাহিকতা একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আসলে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছ থেকে যেটি জানতে চাই সেটি হচ্ছে পেশাজীবীদের একটি সংগঠনের নির্বাচনে কোনো নির্দিষ্ট মতের প্রার্থীদের অংশ নিতে এই যে না দেয়াটা, এটা আসলে কতটুকু, মানে এটা কি করা যায় কিনা বা তাদেরকে বিরত রাখা যায় কিনা, এটির ফলে ওই নির্বাচনটার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় কিনা একটু। ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচককে শুভেচ্ছা। দেখুন, আসলে আমরা বরাবরই একটি স্বাধীন বারের পক্ষে এবং আমরা মনে করি যে 24-এ যে অভ্যুত্থানটি হয়েছে সেই অভ্যুত্থানে যে সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কারও কিন্তু বলা হয়েছে যে আইনজীবী সমিতিগুলো হবে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টেও কিন্তু এই কথা তার 90 পৃষ্ঠায় সুস্পষ্টভাবে বলা আছে। কিন্তু আমরা কি দেখি, আমরা অতীতেও দেখেছি যে আওয়ামী আমলে দেখেছি যে রাজনৈতিক প্রভাবের কারণে তারা নির্বাচনকে কলঙ্কিত করেছে, নির্বাচনে বহু দাঙ্গা হাঙ্গামা হয়েছে এবং বহু যোগ্য প্রার্থী তখনও কিন্তু আসলে এই ভয়ভীতির কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি। আমরা তখনও তার প্রতিবাদ করেছিলাম। এবারও আমরা যখন দেখলাম সেই অতীতেরই ধারাবাহিকতায় যে দলীয় রাজনীতির ধোঁয়া তুলে আবারও নির্বাচনে অনেক প্রার্থী, যেমন ধরেন আমাদের সংগঠনের ট্রেজারার ক্যান্ডিডেট একজন নারী প্রার্থী, তাকে কিন্তু তার মনোনয়নপত্র কোনো যুক্তি ছাড়াই তাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এখানে আমি আরেকটু তথ্য একটু দিয়ে রাখি। হ্যাঁ, 17 বছরে বিরোধী দলের উপর চাপ ছিল, কিন্তু আমরা যেটি তথ্য গণমাধ্যমে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাটলিস্ট বিএনপি বা অন্যান্য দলের প্রার্থী যারা ছিলেন তারা নির্বাচন করতে পেরেছেন এবং তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির প্রার্থী যিনি ছিলেন MM মাহবুব উদ্দিন খোকন, তিনি সভাপতিও হয়েছিলেন। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে একটি দলের মতাদর্শ হবার কারণে খুব সম্ভবত তাদেরকে একেবারে নির্বাচনে অংশই নিতে দেওয়া হচ্ছে না। কয়েকটিতে যখন তারা জিতে যাচ্ছিল, জেলা যেইবার আইনজীবী সমিতিগুলো হচ্ছে, সেই জায়গা থেকে আসলে এই আলোচনাটা আসছে। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, জনাব ব্যারিস্টার খোকন সাহেব কিন্তু শুধু একবার সভাপতি না, জি, সে সময়ে তিনি 7 বার সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন এবং এটা খুব কঠিন ছিল তার জন্যে এবং সেই কঠিন সময়েও তিনি নির্বাচিত হয়েছেন এবং ভোটারদের আস্থা কুড়িয়েছেন এবং অভিনন্দিত হয়েছেন। কিন্তু সে সময়েও আমরা দেখেছি যে বিরোধী দলের উপরে ব্যাপক চাপ, নির্যাতন ইত্যাদি ছিল এবং আমরা দেখেছি যে আদালত প্রাঙ্গণে পুলিশ দিয়ে আইনজীবীদেরকে পেটানো হয়েছিল। আমরা তখনও তার তীব্র নিন্দা জানিয়েছিলাম, কিন্তু তখন তারা নির্বাচনে অংশ নিতে পারত। কিন্তু আমরা যেটি দেখছি যে অতীতের যে স্বৈরাচারী কায়দা, যে ফ্যাসিবাদী প্রবণতা, সেই প্রবণতাকে আরও ডিঙে আরও ছাড়িয়ে গিয়েছে এবার, যে এবার শুধু পেটানো না, অংশগ্রহণই করতে দেওয়া হচ্ছে না। এখন আমাদের সুপ্রিম কোর্ট বারের যে সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদে যদি আমরা যাই, সেখানে বলা আছে যদি কারো সনদ বার কাউন্সিল বাতিল করে তিনি নির্বাচনের অযোগ্য হবেন।
যদি কেউ বারের ভোটার না হন তিনি অবশ্যই নির্বাচন করতে পারবেন না, কিন্তু যদি তিনি ভোটার হন অবশ্যই বিভিন্ন পদের জন্য যে স্ল্যাব করা আছে প্র্যাকটিসের লেন্থ অনুযায়ী সেই অনুযায়ী তিনি নির্বাচন করতে পারবেন। ফলে যাদেরকে ভোটারই করা হলো তাদেরকে নির্বাচন করতে না দেওয়াটা বারের সংবিধান বিরোধী, কারণ তিনি তো ভোটার হওয়া মাত্রই তিনি কিন্তু নির্বাচনের অধিকার রাখেন একটা নির্দিষ্ট মেয়াদের প্র্যাকটিস লেন্থের পর। কিন্তু এবার দেখলাম সেটি করা হলো না, এবং বারের যে এজিএমটি হয়েছিল নির্বাচনের আগে সেই এজিএমে একটা রেজলিউশন নেওয়া হয়, সেই রেজলিউশনটিও কিন্তু বিতর্কিত। কারণ একটি আইন প্রণীত হয়েছে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল তারা সন্ত্রাসী হিসাবে গণ্য হবেন এবং তাদের সে অযোগ্যতার কারণে তারা রাজনীতি করা থেকে বিরত থাকতে পারবেন। এখন ধরেন একজন কারখানার শ্রমিক, তিনি রাজনীতি করতে পারবেন না, কিন্তু তার যদি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকে সেটা তার রাজনৈতিক দায়, সন্ত্রাসী দায় কিন্তু না। তিনি মনে মনে আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন, সেটা তো আমরা জানি না। কথা ছিল যারা ঘৃণিত, যারা সন্ত্রাসী, যারা ফ্যাসিবাদের সময় গণহত্যার সঙ্গে যারা জড়িত, এই সমস্ত ব্যক্তিগুলো এই সন্ত্রাসী আইনের আওতায় পড়বেন। কিন্তু একটা নির্দিষ্ট মতকে সমর্থন করার কারণে কিন্তু কেউ সন্ত্রাসী হয়ে যায় না, যেটি আমরা মনে করি কোনোভাবেই গণতন্ত্রের সাথে অংশগ্রহণ নির্বাচনগুলোর সাথে এটি কিন্তু সাংঘর্ষিক। এবং আপনি দেখেন যে বিগত সময়ে যদি আমি আপনাকে পরিসংখ্যান দিই, এবারে নির্বাচনে কাস্টিং ভোটের হিসাবে 36%-এরও কিছু বেশি আপনার ভোট কাস্টিং হয়েছে। তার আগে ছিল 57%, তার আগে ছিল 67%, তার আগে ছিল 48, তার আগে ছিল 68। ফলে আপনি দেখেন যে টার্ন আউটটা কিন্তু কমতির দিকে। এটা সংখ্যাটা যেমনই হোক এটা প্রমাণ করে যে এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয় নাই। বরং এই নির্বাচনটি যদি অংশগ্রহণমূলক করতে দেওয়া হতো তাহলে বিএনপি লাভবান হতো এবং এই সরকার অভিনন্দিত হতো যে এই রকম পরিস্থিতিতেও পেশাজীবী নির্বাচনটাকে তারা দলীয়করণ করেন নাই। আপনি দেখেন ট্রেড ইউনিয়নগুলোতে, ডাক্তারদের মধ্যে, সেখানে যদি নির্বাচন হয় সেখানে কিন্তু দলীয় রাজনীতি প্রাধান্য পাওয়ার কথা না। সাংবাদিকদের মধ্যে যখন নির্বাচন হয় প্রেস ক্লাবে, সেখানেও কিন্তু দলীয় রাজনীতি প্রাধান্য পাওয়ার কথা না। যারা দলের কারণে গণহত্যার কারণে দায়ী তাদেরকে আপনি দূরে রাখেন। কিন্তু এবারে নির্বাচনে তো অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল, নির্দলীয় প্রার্থী ছিল, তারা কেন বাতিল পড়লো? আপনি দেখেন যে অনেক নারী প্রার্থী, অনেক আদিবাসী প্রার্থী তারা বাতিল হয়েছে। এবং আমাদের সংগঠনে আমি বললাম তো একজন ক্যান্ডিডেট, তিনি একজন নারী প্রার্থী, তাকেও কিন্তু যখন বাতিল করে দেওয়া হলো তিনি জানতে চাইলেন যে কোন অপরাধে আমারটা বাতিল করে দেওয়া হয়েছে, কোনো সদুত্তর পাওয়া যায়নি। বলা হয়েছিল স্পেশাল এজিএম করে এটা রিভিউ করা হবে এবং ওনাকে জানানো হবে, কিন্তু সেটি জানানো হয়নি। পরে যখন দায়টা নির্বাচন সাব কমিটির যিনি প্রধান মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মিফতাউদ্দিন সাহেব, ওনার দিকে যখন আঙুল তোলা হলো তিনি তখন বললেন এই দায় আমার না। তিনি বলেছেন যে এই স্ক্রুটিনির কাজটি, বাছের কাজটি করে বারের যিনি ভারপ্রাপ্ত সম্পাদক তার, অর্থাৎ ব্যক্তিগতভাবে দায়টি তিনি দেন হলো বারের সম্পাদকের উপরে। এই যে দায় এড়িয়ে যাওয়া, এই দায় কখনো নির্বাচন সাব কমিটি এড়াতে পারে না, কারণ তাদের কাজ হলো সেকেন্ড টাইম আবার স্ক্রুটিনি করা, এটা আমাদের সংবিধানে আছে। ফলে এই স্ক্রুটিনিগুলো হয় নাই এবং যেভাবে নির্বাচনটি হয়েছে, নির্বাচনের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আমেজ থাকে সেই আমেজটি আমরা পাইনি। শুধুমাত্র যারা অংশগ্রহণ করতে পেরেছে বিএনপি এবং জামাত সমর্থিত যারা আইনজীবী এবং এনসিপির আইনজীবী, তাদের মধ্যেই আনন্দ উল্লাসটা আমরা দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে আসি। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায় অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আইনজীবী সমিতির এই যে এত বছরের ইতিহাস, তার মধ্যে অন্যতম স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন এবার হয়েছে। কিন্তু আমাদের আরো আলোচক তিনি বলছিলেন যে অতীতের যে ফ্যাসিবাদের প্রবণতা সেটিও ছাড়িয়ে গেছে। একটু শুনতে চাই যে ধরেন যখন বিগত ফ্যাসিস্ট আমল ছিল তখন অন্তত বিএনপি পন্থী আইনজীবীরা কিংবা অন্যান্য মতাদর্শে যারা ছিলেন তারা তো অ্যাটলিস্ট মানে নির্বাচন করতে পেরেছেন, কিন্তু এবার সেটিও হচ্ছে না। ফলে একটা প্রশ্ন উঠেছে যে তাহলে এইটা 24-এর পরে মানে ঠিক কী পরিবর্তন হলো এবং গণতান্ত্রিক ব্যবস্থার সাথে আসলে সাংঘর্ষিক হয়ে যায় কিনা একটু শুনতে চাই। ধন্যবাদ আবার আপনাকে। দেখুন, আমি আমার যে সওয়াল আছে ওনার সাথে আমি একটু দ্বিমত। দেখুন, ফ্যাসিবাদ এই যে একটি নতুন মানে ফ্যাসিবাদ শব্দটাকে এখন আমরা দেখতে পাচ্ছি যে কথায় কথায় একটা ট্যাগিং দেওয়া হচ্ছে। মানে ফ্যাসিবাদটা আসলে কি, তাহলে আমার মনে হয় ফ্যাসিবাদের সংজ্ঞাটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখুন, আমি প্রথমেই বলেছি যে আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তো বাংলাদেশের আইনের ঊর্ধ্বে নয়। তো বাংলাদেশের আইনে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল এবং একই সাথে তাদের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের কার্যক্রমগুলো নিষিদ্ধ হয়ে গেল, তাহলে তারা তো সেইভাবে তারা ইলেকশন করতে পারছে না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। যেহেতু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদটা আমি আগেও বলেছি এটি একটি আওয়ামী লীগের সহযোগী সংগঠন। তো আওয়ামী লীগ সংগঠন, তাদের সহযোগী সংগঠন সবগুলো কার্যক্রম নিষিদ্ধ।
এখন যারা ওই মতাদর্শের মতাবলম্বী তারা যদি পেশাজীবী হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে চায়, তাহলে তাদের কেন ওই শব্দটি থেকে তারা বের হয়ে আসতে পারছে না? তারা কেন আওয়ামী শব্দটাকে ত্যাগ করতে পারছে না? তারা যদি হলফনামে বলতো যে হ্যাঁ আমি কোনো দল করি না, তাহলেই তাদের মনোনয়নপত্রগুলো। না, তারা তো ওই মতাদর্শের, তাহলে তো শব্দ ত্যাগ করার কথা না আর কি। তাহলে আপনি কিভাবে আসবেন? আপনি যখন আইনে নিষিদ্ধ হয়ে গেলেন, আপনি একদিকে বলবেন আইনের কথা, আবার আরেকদিকে আপনি যদি আইন না মানেন, তাহলে তো আপনাকে হচ্ছে না। আপনি তো ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছেন। আপনাকে হয় আইন মানতে হবে, অথবা আপনাকে আইন মেনে আপনি সেই শব্দ, সেই দলকে ত্যাগ করে আপনাকে নিজের আইডেন্টিটি নিয়ে আসতে হবে, যেটি আপনি স্বতন্ত্র, আপনি পেশাজীবী, আপনি আইনজীবী, আপনি সুপ্রিম কোর্ট বারের মেম্বার, আপনি ইলেকশন করতে চান। আমি কোনো দল করি না, আপনি তো ইলেকশন করতে আপনার কোনো বাধা নেই। আমি আপনাকে বলছি যে আপনি দেখেন আমাদের 3টি প্যানেল রয়েছে, এর বাইরে স্বতন্ত্র ক্যান্ডিডেট রয়েছেন, যেটা আমার সমালোচক বলেছেন যে ওনার দলেরও কিন্তু রয়েছেন। উনি তো কোনো দল উনি করেননি, উনি দল না করে উনি কিন্তু নির্বাচন করতে পেরেছেন। তো আমাদের আওয়ামী আইনজীবী বন্ধুরা যদি এরকম একটি ঘোষণা দিয়ে আসতেন, তাহলে তারা নির্বাচন করতে পারতেন। আমার মনে হয় সেক্ষেত্রে তারা হয়তো তাহলে তাদের ওই ভয়টা কেন? আপনি যে বলেন এটি ফ্যাসিবাদী আচরণ, এটি ফ্যাসিবাদী আচরণ নয়। আপনাকে আইন মানতে হবে। এই দেশে, বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে হয়েছে? কাউকে কথা বলতে দেওয়া হয়নি। আপনি এখন দেখেন আমাদের দেশের সাংবাদিকরা এখন টেলিভিশন চ্যানেলগুলো, নিউজ মিডিয়াগুলো, অনলাইন পত্রিকাগুলো এবং সোশ্যাল মিডিয়া, আপনি দেখবেন যার যা ইচ্ছা সে তাই বলতে পারছে। আজকে পর্যন্ত আপনি যদি 5ই আগস্ট পরে আজকে পর্যন্ত আপনি বলতে পারবেন না বাংলাদেশে একটি গুম হয়েছে, আপনি বলতে পারবেন না একটি বিচার প্রবৃত্ত হত্যা বন্ধ হয়েছে। তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি ফ্যাসিবাদ ট্যাগ দিচ্ছেন? আমি তো মনে করবো এই ফ্যাসিবাদ ট্যাগ দেওয়াটাই আরেকটা ফ্যাসিবাদী আচরণ, যেটা এখনও তারা মননে মগজে এখনও চেঞ্জ হয় নাই। আপনি আরেকটি ইন্টারেস্টিং বিষয় দেখুন, যেখানে 2000-এর উপরে ছাত্র জনতাকে গুলি করে মারা হয়েছে, আজকে হ্যাঁ বাংলাদেশে হামের প্রকোপ বেড়েছে, আমাদের অনেক শিশু মারা যাচ্ছে, সেটার জন্য নিশ্চয়ই আমরা, যার মায়েদের বুক খালি হচ্ছে, আমরা অত্যন্ত ব্যথিত যে সরকার অবশ্যই এই ইয়েগুলো। কিন্তু আপনি দেখেন ওই যে ফ্যাসিবাদী আচরণ, তারা সেইটার দায় এখনও স্বীকার না করে তারা বলছেন যে এই শিশু হত্যাটা কি, তাইলে কি তারা ওইটার সাথে মিলাচ্ছেন? আরে ভাই, রোগের সাথে কি আপনার গুলি করে মানুষ মারার হত্যা কি এক জিনিস হলো? মানসিকতার পরিবর্তন করতে হবে, আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি মানুষ, আপনি ভুল করতে পারেন, শয়তান হচ্ছে ক্ষমা চায় না। আমি তো বলবো যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িত, সেই অঙ্গ সংগঠনের সাথে জড়িত, তারা শয়তানের কাতারে চলে যাচ্ছে। আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা চান যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে। আপনি কেন আপনার এখনও সেই ট্যাগিং দিয়ে আপনি আওয়ামী লীগ করবেন, আপনি সেটা ঘোষণা দিবেন না, আপনি নির্বাচন করতে চাইবেন, আপনার দল কার্যক্রম নিষিদ্ধ, আপনি আবার বলুন আপনি আইন মানতেছেন না, এটা আরেক ফ্যাসিবাদী। কিসের ফ্যাসিবাদী? আপনি ত্যাগ করে আসুন। আপনাকে যদি তখন আপনাকে যদি ভোট করতে না দিত, তখন আপনি বলতে পারতেন যে আপনাকে এই ফ্যাসিবাদী আচরণের কারণে দেওয়া হয়নি। আজকে আমি বলছি যে নির্বাচনটি হয়েছে, সবাই স্বচ্ছভাবে ভোট দিয়েছে। কোনো রকম আপনি দেখেছেন যে আমার সমালোচক বলেছেন যে বিগত 2টি নির্বাচনে আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে, পুলিশ দিয়ে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। আমি সেখানে একজন ছিলাম যেখানে আমি আহত হয়েছি। সেই পুলিশ বিনা ব্যালটে ভোট হয়েছে, পুলিশ কাউকে ঢুকতে দেয় নাই, কোনো আইনজীবীকে ঢুকতে দেয় নাই, নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছিল কিন্তু কোনো ভোট হয়নি। সেই গল্প ওনারা দিতে আসছেন, সেই গল্প কিন্তু আইনজীবীরা ভুলে যায়নি। আজকে যখন নির্বাচন হয়েছে, সাধারণ আইনজীবী এবং বিএনপি এবং জামাত এবং এনসিপি পন্থী যে আইনজীবীরা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, যার কারণে আজকে 4048টি ভোট কাস্ট হয়েছে 11,000 ভোটের মাধ্যমে, যেটি প্রায় 40%। হ্যাঁ, আপনি যদি এখন বলেন আমরা যখন আওয়ামী লীগ সহ নির্বাচন হয়েছে তখন আমরা দেখেছি যে 55%, 56% ভোট হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু আওয়ামী সমর্থিত তারা আসেননি, সেক্ষেত্রে তাদের 10-15% ভোটার আসেনি। তার মানে এইটা না যে সাধারণ আইনজীবীরা ভোট বর্জন করেছেন, সাধারণ আইনজীবীরা ভোট দিয়েছেন, ভোট যার কারণে আজকে এই ফিগারটি দাঁড়িয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে যাই। যেটি আসলে কথায় উঠে আসছিল যে আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, এই কারণে হতে পারে যে তাদের নামে যেহেতু আসলে নির্বাচন করতে চাইছেন আইনজীবী সমিতির যারা আইনজীবী আছেন তারা, সেই জন্য খুব সম্ভবত এরকম হতে পারে। কিন্তু আমি একটু দেখছিলাম যে গণমাধ্যমগুলোতে যখন বিগত ফ্যাসিস্ট আমল ছিল, তখন জামায়াত যখন একটু অন্তরালে ছিল, তখনও কিন্তু তাদের মতাদর্শের যারা পেশাজীবী সংগঠনে যারা ছিলেন, শিক্ষক হতে পারে, ডাক্তার হতে পারে, কিংবা আইনজীবী হতে পারে, তারাও আসলে নির্বাচন করতে পেরেছিল। সেটি হয়তো অন্য দলে গিয়ে কিংবা অন্যভাবে হতে পারে, কিন্তু তাদের মতাদর্শের পেশাজীবীরা সংগঠনে সেসব নির্বাচন করতে পেরেছিল। কিন্তু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, ঠিক আছে, কিন্তু তাদের মতাদর্শের এই যে ধরেন যারা আওয়ামী পন্থী আছে, তাদেরকে নির্বাচনে অংশ নিতে না দেওয়াটা, মানে এই নির্বাচনের মাধ্যমে তো আর মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাবে না। তাহলে এইখানের আসলে মিনিংটা কি? আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে পুরনো কাঠামোতেই ফিরে যাচ্ছে, একটু শুনি। দেখুন, এটি আসলে এক ধরনের, আমি বলবো যে অতি উৎসাহ। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটা বিরাট ভোটের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নতুন সরকারটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আমার কাছে মনে হয় সেই গণতন্ত্রকে কলঙ্কিত করার জন্য এই অতি উৎসাহ। আওয়ামী আমলে, সেই স্বৈরাচারী আমলে বিএনপি জামাত জোটবদ্ধ ছিল এবং আমাদের সুপ্রিম কোর্ট বারে
আপনার ব্লু প্যানেলের আন্ডারেই তারা নির্বাচন করেছে। এখন তারা সবুজ হয়ে গিয়েছে এবং তারা এখন আলাদা প্যানেল দিচ্ছে। বিষয়টা হলো, যেটা আমাদের বিবেচনায় রাখতে হবে, আমাদের বারের নির্বাচনের আগে যেটি আমার বিজ্ঞ সহালোচক বললেন, যে প্রার্থীদের কাছ থেকে কিন্তু কোনো হলফনামা নেওয়া হয় না যে ভাই আপনি কোন দলের সদস্য, আপনি কোনো রাজনৈতিক মতাদর্শ বিশ্বাস করেন কিনা, তাহলে এটি লিখুন, যার ভিত্তিতে তাকে আইডেন্টিফাই করা হয় যে তিনি কোনো সন্ত্রাসী দল করেন কিনা। আইন যেহেতু আছে, আমরা আইন সবাই মানি। এখন আইনটা কারো পছন্দ হোক বা না হোক, এটা আমাদেরকে মানতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু সেই আইনটিও কিন্তু আপনার লঙ্ঘিত হয়েছে। সেই আইনটা আপনি প্রয়োগ করবেন কিভাবে? আমার বিজ্ঞ সহালোচক বলেছেন যে হামের সাথে অনেকে মেলাচ্ছে। আমি অবশ্যই ওনার সাথে একমত, হামের সাথে গণহত্যাকে মেলানো যায় না। কিন্তু আমরা যারা পেশাদার আইনজীবী আমরা জানি যে অপরাধের তো নানান ধরন থাকে। তো মেডিকেল নেগলিজেন্স বলে কিন্তু একটি অপরাধ আছে, এবং যেটা এই সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে সংকটটা কমলে পরে ইনকোয়ারি হবে এবং বিচার হবে। তার মানে কিন্তু এটা যে একটা ক্রাইম, এটা যে একটা অপরাধ, এতগুলো শিশু তাদের অবহেলাজনিত কারণে হত্যা একটি অপরাধ। সেই অপরাধের দায় ইন্টারিমকে এবং এর সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে নিতে হবে, এবং এটি একটি বড় দায়। এটি কিন্তু আমরা অস্বীকার করার মধ্য দিয়ে আমরা কিন্তু গণহত্যাকে জায়েজ করতে পারি না। 24-এর যে মানুষ হত্যা, আমরা 31শে জুলাই সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলাম এই অস্ত্রের মুখে যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনি দায়ের কথা বলছিলেন। হ্যাঁ, দায় ফ্যাসিস্ট আমলের দায় তো ঠিক আছে হবে, কিন্তু ইউনূস সরকারের উপরও কিন্তু এই দায় যায়। অবশ্যই আমি ইন্টারিমের দায়ের কথা বলেছি। এখন বিষয়টা হলো, আমাদের তো এটা পেশাজীবীদের নির্বাচন। এই আপনি খুব কারেক্টলি বলেছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার এমন কোনো পরিবর্তন হয়ে যাবে না। তারপরেও কেন? এই কারণে যে বারকে দলীয়করণ করতে করতে আমাদের যে স্বাধীন বারের যে স্পিরিট, শুধুমাত্র পেশাজীবীদের স্বার্থ দেখার জন্য যে কাজ, বারের কাজ, সেই জায়গায় কিন্তু বারের কোনো ভূমিকা আমরা দেখি না। কারণটা কি? এরা হলো দলের সিদ্ধান্তের বাইরে, দলের যে এক ধরনের দলের স্লেভে পরিণত হয়। আপনি দেখেন আমাদের সুপ্রিম কোর্টে বারে হাজারো সমস্যা। আমাদের এই যে কয়দিন আগে ভার্চুয়াল কোর্ট হলো, আমাদেরকে আন্দোলন করতে হয়েছে যে একটা বিনা যুক্তিতে ভার্চুয়াল কোর্ট দিয়ে কোর্টের কার্যক্রমকে যে সীমিত করে দেওয়া হলো এক ধরনের কথা, জ্বালানি মহামারীর নামে। আপনি দেখেন 20 টাকা তেলের দাম বাড়িয়ে দেওয়ার সাথে সাথে পেট্রোল পাম্পগুলো কিন্তু এখন ফকফকা, এখানে কিন্তু আর কোনো লাইন নাই। তার মানে কি? ম্যাজিকটা ছিল ওই পার লিটারে 20 টাকার মধ্যে। এই যে ফাঁকিবাজি, এই যে ছলাকলা, এগুলো মানুষ বুঝতে পারে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন সমাজ, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল মানুষের মত প্রকাশের অধিকার, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ভিন্ন মতের চর্চা এখানে হবে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভিন্ন মত পোষণ করাটাই জন্য একটা অপরাধ। আপনি যখন ভিন্ন মত পোষণ করবেন আপনাকে বলা হবে উন্নয়ন বিরোধী, আপনি যখন ভিন্ন মত পোষণ করবেন আপনাকে বলা হবে নারীবাদী, আপনি যখন ভিন্ন মত পোষণ করবেন আপনাকে বলা হবে যে বাউলদের পক্ষে। এই যে আপনি যখন বাউলদেরকে যখন আমরা এখন অ্যাটাক করতে দেখি, আমরা যখন কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনা দেখি, এগুলো কি ফেসিবাদী নমুনা নয়? এগুলোর দায় কি রাষ্ট্রকে নিতে হবে না? রাষ্ট্রকে তো অবশ্যই এর দায় নিতে হবে। এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের মব সংস্কৃতি কিন্তু এখনও রয়ে গেছে। মবের আতঙ্ক মানুষের মধ্য থেকে কাটেনি। এবং এখানে যে সোশ্যাল মিডিয়ার যে কন্ট্রোল, যেটা আমরা ইউনূস সাহেবের আমলে রিউমার স্ক্যানার বলে একটি শব্দের সাথে পরিচিত ছিলাম, সেই রিউমার স্ক্যানারের কাজ কিন্তু এখনও বন্ধ হয়ে যায়নি। ফলে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে হলে পরে এক ধরনের ভিন্ন মতের প্রতি সহনশীলতা থাকতে হবে। অবশ্যই সন্ত্রাসী কার্যক্রমকে আমরা কোনোভাবেই অ্যালাউ করব না, কিন্তু সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে জেনুইন যে ভিন্ন মত, অহিংস যে ভিন্ন মত, তাকে তো দমন করা যাবে না। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আপনারা দেখছিলেন নতুন বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।